প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা আপনাদের মাঝে মাঝেই আমাদের কথা বলতে হয় আপনাদের সঙ্গে। আপনাদের সঙ্গে আমাদের সম্পর্কটা হচ্ছে একদম অবিচ্ছেদ্য অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের কথাগুলো আপনারা জনগণের কাছে পৌঁছান, জনগণের কথাগুলো আমাদের কাছে আপনারাই পৌঁছান, আপনাদের ডাকা, আপনাদের বিভিন্ন প্রোগ্রাম আমি অনেকবারই বলেছি, এখন বলছি যে বাংলাদেশের একটা অত্যন্ত দুঃসময় চলছে। এত বড় দুঃসময় কখনো আর চলেছিল আমার কাছে মনে হয় না। আমরা তো জাতীয় সাথে যুদ্ধ করেছি, পরবর্তীকালে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি, বারবার করেছি। এখন যে সমস্যা দাঁড়িয়েছে যে এখন বাংলাদেশের মানুষের দাঁড়াবার কোথাও জায়গা, একটা অন্যায়ের বিরুদ্ধে গিয়ে অন্তত কোথাও যে একটা আশ্রয় পাবে, একটা শেল্টার নিতে পারবে, একটা রিলিফ পাবে, কোথাও যাবে। আগে আমরা সবাই মনে করতাম যে কোন কোথায় আমাদের সেই জায়গা, যে জায়গায় গেলে আমরা একটা আপনার আশ্রয় পাবো, একটা প্রতিকার পাবো, যেটাকে ইংরেজিতে রিলিফ বলা হয়, রিলিফ পাবো, বলাই হচ্ছে। এবং বিভিন্ন ভাবে সেই রিলিফটা আমরা প্রথম দিকে আমরাও পেয়েছি, এখন দেখছি একেবারে শূন্য অবস্থায়। রাষ্ট্র যখন আপনার নিপীড়নকারী হয়ে যায়, রাষ্ট্র যখন আপনার নির্যাতনকারী হয়ে যায়, রাষ্ট্র যখন আপনাকে ডিনাই করে আপনার রাইট গুলো থেকে, এমনকি ন্যায় বিচার থেকে, তখন আপনার যাওয়ার জায়গাটা কোথায়? আমি এই কথাটা আজকে বলছি এই জন্য খুব সুপরিকল্পিত ভাবে আমার কথাটা, কিন্তু আমি জোর দিয়ে বলছি সুপরিকল্পিত ভাবে, সুচিন্তিত ভাবে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করা হচ্ছে। এখানে কোন সুশাসন থাকবে না, এখানে কোন রাষ্ট্রের কোন প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে না। আমাদের সংবিধানে যে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনতা দেওয়া হয়েছে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে না। সেইভাবে ওই দিকে নিয়ে চলেছে আপনার রাষ্ট্র। এই আজকে যারা ক্ষমতায় আছে তারা, আমি প্রথম থেকে আপনাদের বলেছি যে আসলে টার্নিং পয়েন্টটা ছিল আপনার তত্ত্বাবধায়ক সরকারের গানটাকে বাতিল করা। কারণ একটা অ্যাকাউন্টেবিলিটি না থাকে, ও একটা পদ যদি না থাকে যে আপনি অন্তত 4 বছর 5 বছর পরে আপনি সরকার পরিবর্তন করার জন্য জনগণ তার একটা মতামত দিতে পারবে এবং সে পরিবর্তন করতে পারবে, শান্তিপূর্ণভাবে পরিবর্তন করতে পারবে, তাহলে কিন্তু কখনোই গণতন্ত্রই বলুন বা আধারী গণতন্ত্র কাজ করতে সম্ভব হয়। আর গণতন্ত্রের নামে গণতন্ত্রকে কবর রচনা করা হয়ে গেছে। আজকে আইনের শাসনের কথা বলে আইনকে পুরোপুরি ভাবে আপনারা ধ্বংস করা হচ্ছে। আমি কথাটা সুনির্দিষ্ট ভাবে বলতে চাই, ভেরি রিসেন্টলি আপনারা জানেন যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে গিয়ে সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দাওয়াত করেছিলেন। তার আশাকে কেন্দ্র করে, তিনি যখন ঢাকায় আসেন সেইকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে, আপনারা বেশিরভাগই এটাকে বলেছেন হেফাজতের তার। আমি এই শব্দটার সঙ্গে একেবারেই আপনার তাণ্ডব করেছে সরকার অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পনার মধ্য দিয়ে তারা এই তাণ্ডবটা করছে এবং নাম দিয়েছে হেফাজতের তাণ্ডব। কারণ তারা একটা প্রতিবাদ দেখেছিল, একটা সংগঠনের, একটা রাজনৈতিক দলের বা একটা রাজনৈতিক দল নয়, যে কোনো সংগঠনের আপনার অধিকার তো আছে সংবিধান সম্মত যে আমি এটার সঙ্গে একমত নই, আমি এটা প্রতিবাদ করছি। সেই প্রতিবাদ করার জন্য তারা 26শে মার্চে যখন আপনার ওই মসজিদের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছিল, সেই সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা গিয়ে তাদের উপরে আক্রমণ করছে। প্রথম মজার ব্যাপার হচ্ছে শুধু হেফাজত নয়, বাম সংগঠনগুলো কিন্তু প্রতিবাদ করেছে, প্রেস ক্লাবের সামনে করেছে, আপনার শাহবাগ চত্বরে করেছে। মোদীর সত্তাফরকে তারা এখানে আপত্তি জানিয়েছে যে মোদীর এই সময় বাংলাদেশ করা উচিত নয়, কারণ তার দেশেই আপনার এখানে এখন প্রচন্ড ভাবে আপনার সাম্প্রদায়িকতা চলছে, আপনার মানুষের নির্যাতন করা হচ্ছে, গণহত্যা করা হচ্ছে, সুতরাং আমরা কিন্তু ওইটার কোনো ওই সময় মোদীর সফরকে বিএনপির তরফ থেকে কিন্তু আমরা কোনো প্রতিবাদ দিই ছিল করি। কিন্তু সেই প্রতিবাদকে কেন্দ্র করে সরকার, সরকারের সন্ত্রাসীরা তারা কমপক্ষে 20 জনকে হত্যা করেছে, গুলি করেছে ঢাকায়, হাটহাজারীতে এবং ব্রাহ্মণবাড়িয়াতে। আমরা তার প্রতিবাদ করেছিলাম যে এই হত্যাকাণ্ডটা হচ্ছে সম্পূর্ণ বেআইনি
এই হত্যাকাণ্ডের যে কোনো রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত একটা মানবিক কারণে কোনো সরকার গুলি করে হত্যা করতে পারে না, আমরা সেও বিরোধিতা করছি। তখন কি করলো সরকার, এইটাকে কেন্দ্র করে হঠাৎ আরো ঘটিয়েছে, এইটাকে কেন্দ্র করে তাদের 26 মার্চ থেকে যেটা করলো হচ্ছে একদিকে আপনার যারা ইসলাম প্রচার করেন সেই সাথে আলেম ওলামাদেরকে গ্রেফতার করতে শুরু করলেন, অন্যদিকে বিএনপি নেতা কর্মী নেতা তাদের সকলকে আক্রমণ করা শুরু করলেন। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমাদের এই যে জাতীয় নির্বাহী কমিটির সদস্য, তো আমাদের একটা সংগঠন আছে আপনি জানেন, নারী ও শিশু অধিকার ফোরাম, এটা একটা অত্যন্ত অ্যাক্টিভ একটা সংগঠন। এই ফোরামের আমাদের যে সদস্য সচিব আমাদের নিপুণ রায় চৌধুরী, তার ব্যাপারে হঠাৎ করে দেখলাম যে আমরা একটা অডিও ক্লিপ ছাড়তে, আপনার টেলিভিশন গুলো দু একটা টেলিভিশন, সবগুলোতে দু একটা টেলিভিশন, কি দেখাচ্ছে যে সেখানে সে নির্দেশ দিচ্ছে নিপুণ তার কেরানীগঞ্জের কর্মীকে যে তুমি চালায় দাও। আপনারা খুব ভালো করে জানেন যে আজকাল যেখানে এমন একটা জায়গায় গেছে যেখানে যে কোনো জিনিসকে আপনার তৈরি করা খুব কঠিন কাজ না, বানোয়াট করে তৈরি করা কোনো কঠিন কথা না। এন্ড দিস ইজ নো এভিডেন্স। এটা কখনোই কোনো আদালতে আপনার বিজ্ঞ আইনজীবীরা আছেন, এটা এভিডেন্স হয়ে যেতে পারে না, এভিডেন্স। আজকে সেটাই তারা করে তার নিপুণ রায়ের বিরুদ্ধে তাকে গ্রেফতার করে তার বাসা থেকে, এবং তখন একটা পুরনো কেসে ঢুকানো হয়। ওইটাই বলছি, গ্রেফতার করে নিয়ে গিয়ে তারপরে তাকে পুরনো মামলায় একটা গ্রেফতার দেখানো, নিয়ে তাকে প্রথমে নিয়ে গেল আপনার সে থানায়, তারপর সেখান থেকে তাকে রিমান্ডে হাইকোর্টে প্লেস করে রিমান্ডে নিয়ে গেল। সেই রিমান্ড আর শেষ হয় না, 10 দিন 5 দিন 7 দিন। একজন মহিলা অ্যাডভোকেট, রাজনীতিবিদ, comes from a very good family, সোশ্যাল স্ট্যাটাস যে কোনো মানুষের চেয়ে উপরে, সেই মহিলাকে, তার মেয়ে আছে একটা আপনার, গত 3 মাস যাবত তাকে কারাগার, থানা, বিভিন্ন জায়গায় রিমান্ডে, এই চরম হয়রানিটা করা হচ্ছে। কারণটা যুক্তিতে আমরা তার মধ্যে রিজন খুঁজে পাচ্ছি, যারা হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে চলে যাচ্ছে, যাদেরকে গ্রেফতার করছেন তাদেরকে মামলা বন্ধ করা হয় না, মামলা হলে তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়, অনেকে আমরা খুন করে হত্যা করে আমরা স্পেশাল ফ্লাইটে করে দেশ থেকে ব্যবহার হয়ে চলে যায়। আপনাদের তো কোনো কাজ করতে দেখি না। আমাদের এই যে এত এফিশিয়েন্ট পুলিশ ফোর্স, ল এনফোর্সিং এজেন্সি, সকালে হলে বিকালের মধ্যে আপনি খুঁজে বের করে ফেলে আসামি, তাদেরকে খুঁজে পায় না। খুঁজে পায় কাকে? বিএনপি লোক। খুঁজে পায় কাকে? যারা সরকারের সঙ্গে ভিন্ন মত পোষণ করছে। খুঁজে পায় কাকে? যে মুশতাক আহমেদকে যে লাগালাগি করে। খুঁজে পায় আপনাদের বান্ধবী, আপনাদের সহকর্মী রদিনা ইসলামকে সেক্রেটারিয়েটের মধ্যে ঢুকিয়ে পিঠ পেটায়। কিচ্ছু হয় না, নো থিং ইজ ডান। ওই মিনিস্ট্রি থেকে আবার ইনকোয়ারি করতে দিয়েছে, ইনকোয়ারি হবে। এখন এই যে নিপুণ রায় চৌধুরীকে আপনার পরিকল্পিত ভাবে, সুচিন্তিত ভাবে তাকে আজকে হ্যারাস করা হচ্ছে, আটক রাখা হচ্ছে, একটা মাত্র কারণ, ওর অপরাধ দুইটা। এখন যদি তুমি মহিলা, তুমি এত অ্যাক্টিভ কেন? দুই, তুমি হিন্দু সম্প্রদায়ের মহিলা, তুমি এত কথা বলো কেন আমাদের বিরুদ্ধে? দ্যাটস দ্য রিজন। আর তো কোনো কারণে, কারণ কোথাও কোনো কেস নাই, কিচ্ছু নেই, ওনারা ভালো করে আমি এটা নিয়ে কথা বলতে পারি। আমি এই কথাগুলো বহুবার বলছি, আমরা বলছি, কিন্তু সব তো অরণ্যের রোদন। অরণ্যের রোদন মানে এখন তো যে একটা সুবিধা, একটা ভালো লেগেছে আমার কি, যে অ্যাটলিস্ট ওয়াজুল কাদের সাহেব কালকে রেসপন্ড করেছেন, রেসপন্ড করেছেন দানব হিসেবে। দ্যাটস এ গুড থিং। আমাকে আজকে পত্রিকা দেখে আমার ভালোই লাগলো যে উনি অন্তত ওই একটা জায়গায় স্বীকার করে নিয়েছেন যে আমরা অদৃশ্য করোনা হচ্ছে অদৃশ্য দানব, আমরা হচ্ছে প্রকাশ্য দানব। এই দানব কথাটা কিন্তু আমরা শুরু করে দিই, চালু কিন্তু আমরা করিনি। এটা চালু করেছেন এই ওনাদের চিফ জাস্টিস সিনহা সাহেব। তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন যে দ্যাট দিস গভর্নমেন্ট হ্যাজ বিকাম মনস্ট্রাস। পড়বেন না, পড়া উচিত আমাদের এই বইটা, যে একটা মনস্ট্রাস গভর্নমেন্ট চেপে বসেছে।
এই রিয়ালিটিতে আমরা যে কি করে আছি, কিভাবে ভালো থাকি, কিভাবে আমি জানি না, বুঝতে পারি না। আমরা এই আমাদের জেনারেশনের লোকেরা আমরা মানসিক ভাবে খুব কষ্টে আছি, প্রায় আলোচনা করি, কথা বলি, হাত পা ছোড়াছড়ি করি। আপনার ইটস এ ডিফিকাল্ট টাস্ক, কিন্তু আমাদের যে বিশ্বাস সবসময়, আমরা বিশ্বাসের উপরে তো বেঁচে থাকি। বলা যে হোপ, হোপ, আশা, যে আশা নিয়ে আমরা বেঁচে আছি, আমরা বিশ্বাস করি যে আমরা জয় আমাদের হবে, জনগণের জয় হবে। আমরা যে আজকে চিৎকার করছি, কথা বলছি, আমরা এই যে নিপুণ কারাগারে যাচ্ছে, আপনার আরেকটা ধরে আসলাম চৌধুরী। আসলাম চৌধুরীর কি অপরাধ? যেটা অপরাধ দেখতে পাই, আপনার কাগজে কলমে যেটা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে যে ব্যাংকের টাকা শোধ করে নেন, তাই না? চেক রিটার্ন করতে, তার জন্য 5 বছর তাকে জেলে থাকতে হবে। বিচার তো হচ্ছে, বিচার হবে। আর ওই যে টপ আপনাদের যে অ্যাডভাইজার, যিনি এই করোনা নিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করলেন, তার হাজার হাজার কোটি টাকা ব্যাংকের লোন হয়ে আছে, একটা দিনের জন্য গ্রেফতার করলেন না। উপরে তার পুরস্কার দিয়েছে, সরকারি গাড়ি বাড়ি ব্যবহার করে না। তো এই যে ঘটনাগুলো ঘটছে, আর কতদিন আমরা আপনার এইভাবে চোখ বন্ধ করে থাকি? আমরা সবাই ভাবছি যে আমার কিছু হবে না, আমার কিছু হবে না। দেখছেন তো এখন আপনাদেরকে ধরছে। এখন হয়তো আমি গল্পটা অনেকবার পড়েছি আপনাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধে, আপনার যখন আপনার ইহুদিদেরকে দাঁড়িয়ে নেওয়া শুরু করলো, চেম্বারে করতে শুরু করলো হিটলার, তখন কমিউনিস্টরা ভাবলো যে যাক, ইহুদিদের আমাদের কিছু হবে না। এরপরে নিল কমিউনিস্টদের, লিবারেল ডেমোক্রেটরা ভাবলো যে না, কমিউনিস্টদের নিচ্ছে, আমাদের কিছু নাই। যারা লিবারেলসদের নেওয়া শুরু করলো, তো সাংবাদিকরা ভাবলো যে না, ওটা আমাদের তো কিছু নাই। তো সাংবাদিকদের নেওয়া শুরু করলো, তখন তাদের পক্ষে বলার কোনো লোক নাই। দ্যাটস দ্য রিয়েলিটি। ফ্যাসিজমের ক্ষেত্রে এটাই ঘটে, ওইটা ঘটছে। আসুন আমরা বারবার এই কথাগুলো বলি, আমাদের কথাগুলো সকলেরা বলতে পারেন না, লিখতে পারবেন না, অনেকে রাখেন, আমাকে লিখতে পারেন না, কিন্তু এগুলো বোধহয় বলাও দরকার, লেখাও দরকার, জনগণের সামনে পৌঁছানো দরকার। যে অন্যায়, যে অবিচার চলছে এই নিপুণ রায়, আসলাম চৌধুরীর মতো অনেকের উপরে, ম্যাডামের উপরে কি চলছে আপনার বলেন? কোন আইনে ম্যাডামকে আটক করে রেখেছে? কোন আইনে? ওদের সাজা প্রাপ্ত। আমি ধরে নিলাম সাজা প্রাপ্ত হলে সবাইকে জামিন দিয়েছেন আফটার ফিউ ডেজ। আমাদের অনেক লোককে জামিন আছে কয়েক আপনার সাজা প্রাপ্ত হওয়ার পর। 17 বছর সাজা হয়েছে, শুধু জামিন আছে। তো ম্যাডাম কেন জামিন পাবেন না? তাই নয়, আপনার এত বেশি প্রতিহিংসা পরায়ণ যে তার কোথায় 5 বছর দিয়ে 7 বছর করে দিই, 10 বছর করে দিই। একটাই কারণ, যে আমাদেরকে ক্ষমতায় থাকতে হবে এট এনি কস্ট। গণতন্ত্র মুখের কথা, বইয়ের কথা, সংবিধান সব ছাড়ো, উই উইল বি ইন পাওয়ার। আমাদের কাছে অস্ত্র আছে, আমাদের কাছে সমর্থ আছে, রাষ্ট্রযন্ত্র আছে, আমরা ক্ষমতায় নিয়ে যাবো। তোমরা কি করতে পারো করো, দেখা যাবে। এই হচ্ছে যাই হোক, আমি এখন কথা আমি বন্ধ করবো। আমার কথা খুব পরিষ্কার, অবিলম্বে নিপুণ রায়চৌধুরীকে মুক্তি দিন, অবিলম্বে মামলা প্রত্যাহার করুন। আসলাম চৌধুরীকে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন। বেগম খালেদা জিয়া সহ আমাদের শীর্ষ নেতৃবৃন্দ যারাই এখন মিথ্যা মামলায় কারাগারে আছেন, তাদের সকলকে মুক্তি দিন। 25 লক্ষ লোকের মধ্যে মামলা করেছে। কেন এত দুর্বল যে সব লোকের বিরুদ্ধে মামলা করে তাদেরকে আটকে রেখে আমাকে থাকতে হবে? পলিটিক্স করতে নামছেন, পলিটিক্স করেন, জনগণের কাছে যান, ভোট দেন, সঠিক ভোট দেন। ওখানেও তো আপনারা আরো কাজ করছে, দেখছেন পুলিশকে আপনার নির্বাচনী পদক দিচ্ছে। আজকে সকালে পত্রিকা দেখবেন 2014 সালে নির্বাচনী পদক, 2018 সালে নির্বাচনী আটক। কারণ কি? কোনদিন শুনিনি এই পৃথিবীতে যে নির্বাচন করার জন্য পুলিশকে পদক দেওয়া হয়। একটাই কারণ, যে তাদেরকে ক্ষমতায় নিয়ে এসে দিয়েছে, বসিয়ে দিয়েছে। সেই জন্য এসপি সাহেবরা বলে যে আরে দেশটা আমরা চালাই। পুলিশের কনস্টেবল বলে আরে মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ। বলে তো, আমি মিথ্যা কথা বলছি, সত্য কথা বলছি। এই অবস্থা থেকে আপনারা যদি বাঁচতে চান, বেরিয়ে আসতে চান, রাজনৈতিক ভাবে জীবিত থাকতে চান, রাজনৈতিক ভাবে
কথা মনে রেখে একবার তো রাজনৈতিকভাবে মৃত হয়ে গেছে 75-এর আগে নিজেরাই নিজেদেরকে মৃত করে আপনারা বাকশাল করেছিলেন, আওয়ামী লীগ আর রাখেননি। এই গোলা থেকে বেরিয়ে আসতে গেলে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথকে রুদ্ধ করবেন না। গণতান্ত্রিক রাজনীতি চর্চাটা করতে দেবেন, জনগণের কথা বলতে দেবেন, বাক স্বাধীনতা রাখবেন। এটা আমাদের একার সমস্যা নয়। জেলখানে আমরা একা যাই না, আপনারা এর আগেও বহুবার গেছেন, একসাথেও গেছেন 1/11-এ। তখন কে কি করেছে জেলখানে, আমরা পরবর্তী গিয়ে জেলেছি আবার। সুতরাং ওই যে আমাদের কিছু কিছু দুষ্টু লোকজন আছেন, তারা আবার ই করে রাখেন যে 1/11-এর পরে কোন কোন নেতা কি কি স্টেটমেন্ট দিয়েছিলেন, আপনার ছবি টবি ভিডিও সহ ছবি দেয়, চলে যায়, আবার ভাইরাল টাইরাল হয়ে যায়, কে কতবার কান ধরে উপোস করেছে সবই আছে। তো এটা ভুলে যান কেন? Why do you forget all these things? This is history. আজ পর্যন্ত ইতিহাসের এই অমোঘ বিধান থেকে কেউ বেরোতে পারেনি, না নমরুদ, না ফিরাউন, না আপনার হিটলার, না মুসোলিনি, না আইয়ুব খান, না ইরশাদ। সুতরাং দয়া করে একটু বোধোদয় হোক, একটু সম্বিত ফিরে পান, বাংলাদেশের মানুষগুলোকে একটু শান্তিতে থাকতে দেন, তাদের জীবন জীবিকা এখন যে লড়াইতে চলছে করোনার সঙ্গে সেগুলো বাঁচার পথ করে দেন। দেখেন এই যে সীমান্তবর্তী অঞ্চলে যে আপনার করোনা ছড়াবে, বিশেষজ্ঞরা বলছে, আমরা চিৎকার করে বলছি, কোথাও কোনো ব্যবস্থা করে নাই। আমার ঠাকুরগাঁ জেলার হাসপাতালে আপনার কোনো আইসিইউ নেই, আপনি নাই, ওই যে অক্সিজেন নাই। আজকে ছবি বেরিয়েছে আপনার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সাপ্লাই অভাবে সব হাসপাতাল। এই অবস্থাটা আমরা দেখেছি পশ্চিমবাংলায়, ভারতে হচ্ছে দেখেছি আমরা, তারপর সমিত ফিরবে না। উই আর প্রোটেক্টিং দোজ চোরগুলোকে, ডাকাতগুলোকে আমরা প্রোটেক্ট করতেছি। যাই হোক, আমি এখন অনুরোধ করবো যে আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্যকে বলবেন নাকি ওনারা কেসের উপরে আর কাকে কে বলবেন? ও আচ্ছা, স্বাধীনভাবে বলেন, তারপর কেসের উপরে বলেন। আচ্ছা, আগে আগে ওইটা বলে নিই, তারপর আপনি বলেন এই নিপুণের কেসের উপরে বলেন। ওই যে ওইগুলো দেন, ওইটা সংক্ষেপে বলেন। আপনাদেরকে ধন্যবাদ। মাননীয় মহাসচিব সবই বলে দিয়েছেন। আমি দু একটা সুনির্দিষ্ট বক্তব্য আপনাদের কাছে উপস্থাপন করবো এইভাবে, দুইটা মামলায় নিপুণ রায়চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একটা মামলার বিষয়বস্তু ছিল হাজী আকরামের সঙ্গে কথা বলেছে। আমি সুস্পষ্টভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে চাই এইভাবে, হাজী আকরামের সঙ্গে যে কথা বলেছে, যদি কথা বলে থাকে, দেখুন আমার অনেক সময় আগে পত্রিকায় আমার যদি শব্দটা কিন্তু বাদ দিয়ে দিতে পারেন হয়তো, অথবা টেলিভিশন, তাহলে হবে কি যে নিপুণ এটা করেছে, এটা আমি স্বীকার করেছি, এরকম করে হয়তো সবাই দিতে পারেন বা টেলিভিশন উপস্থাপন করতে পারেন। আমি সেই জন্য বলছি, যদি নিপুণ রায় আকরাম হাজীর সঙ্গে কথা বলায় কোনো অপরাধ হয়ে থাকে, তাহলে এই মামলা হওয়ার কথা। আজ পর্যন্ত, অর্থাৎ আজকে দিন পর্যন্ত নিপুণের ওই বিষয় বস্তু নিয়ে কোনো ঘটনা ঘটেনি। তাহলে আমি আপনি ওনার সঙ্গে পরামর্শ করলাম বা আপনার সঙ্গে পরামর্শ করার পরে যদি কোনো ঘটনায় আপনার ইফেক্ট না থাকে, তাহলে সেই বিষয়বস্তু কোনো মামলার অপরাধের বিষয়বস্তু হতে পারে না। সুতরাং অন্যায়ভাবে নিপুণকে সেই মামলায় গ্রেপ্তার দেখাচ্ছে। দ্বিতীয় কথা হলো, যেটা দণ্ডবিধির মামলা ছিল, কোনো একজন বাদী তার ড্রাইভারের খবরে গিয়ে মামলা দিয়েছে, সেই মামলায় যাহারে নিপুণের নাম নেই এবং ওই মামলা কোথাও বলা নাই নিপুণের সঙ্গে জড়িত, তাহলে নিপুণ ওই মামলায় জড়িত নাই। তাহলে মাননীয় মহাসচিব মহোদয় যে কথাটা বলেছেন, কারণ নিপুণের বিরুদ্ধে মামলার মূল কারণ ওইটাই যে ভিন্ন কোনো কারণে নিপুণকে এরকম মামলার প্রহসন করে তাকে গ্রেপ্তার দেখাতে হবে। দ্বিতীয় কথা হলো, আপনারা জানেন যে গতকাল একটা মামলায় তাকে কিন্তু রিমান্ড দেওয়া হয়েছে। রিমান্ডের একটা ধরন আছে, এন্ড ইট ইজ গাইডেড বাই ল। আমাদের বিচার ব্যবস্থার সবচেয়ে বড় যে বিষয়টা ফৌজদারি কার্যবিধি, সেখানে বলা আছে যে বিচার পূর্ববর্তী এবং পরবর্তী কার্যক্রম কিভাবে চলবে। রিমান্ডের আসামির নিয়মই হলো যে তাকে মামলা তদন্ত করে এই মুহূর্ত পর্যন্ত তার বিরুদ্ধে যদি তদন্তে কোনো কিছু এসে থাকে, তাহলে সেটা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে যে আমরা তদন্তে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট এই কথাগুলো পেয়েছি এবং সাক্ষীরা এই ধরনের বক্তব্য সমর্থন করেছে। কেবল ওইটা বিবেচনা করবো কি তাকে পরবর্তী রিমান্ড দিতে পারে। এরকম কোন উপস্থাপনা ব্যতি রেখে, কোন প্রমাণ ছাড়া কেবলমাত্র আবেগ
ঘন আবেদনের প্রেক্ষিতে একজন আইনজীবী তিনি কোর্ট অফিসার তাকে রিমান্ড দেওয়া হয়েছে, যেটা আইনসম্মত হয়নি। ইতিমধ্যে এই মামলার কিন্তু তদন্তই শেষ হয়ে যাওয়ার কথা, কারণ আপনি জানেন নিপুণ যেদিন গ্রেপ্তার হয়েছে সেদিনই তো বলা হয়েছে কি কি অপরাধ। যদি ওই অপরাধগুলো সত্যি থাকে তাহলে মামলা যদি এত কালক্ষেপণ কেন হচ্ছে? মামলা চার্জশিট তো বহু আগে হয়ে যাওয়ার কথা ছিল। তার মানে কি আসলে চার্জশিট দেওয়ার জন্য যে প্রাইম অফিসি অফেন্স কোনো আসামির বিরুদ্ধে দরকার সেটা এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে এই তদন্তের নামে প্রহসন চলছে, নানা রকম চাঞ্চল্যকর বক্তব্য আমাদের কাছে মানুষের কাছে উপস্থাপন করা হচ্ছে। আমার বক্তব্য খুব পরিষ্কার, কালকে নিপুণকে যেভাবে রিমান্ড দেওয়া হয়েছে সেটা আইনসম্মত হয়নি। আর এই মামলার তদন্তের এই যে দীর্ঘসূত্রিটাকে এটা কেবলমাত্র আগে রিমান্ড হয়েছিল, আমি জানি সেই রিমান্ড শুনানিতে আমি অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমার বক্তব্য হলো গতকালকে রিমান্ড এতটাই অযৌক্তিক হয়েছে এই কারণে যে মামলার শুরু যেদিন হয়েছিল সেদিন থেকে গতকাল পর্যন্ত নিপুণকে ফার্দার রিমান্ডে নেওয়ার মতো কোনো তদন্তকারী কর্মকর্তা কোন রকম সম্পৃক্ততার কোনো প্রমাণ পেয়েছে এরকম কোনো উপস্থাপন বেঁধে রেখে যেহেতু রিমান্ড দেওয়া হয়েছে সেই জন্য আইনসম্মত হয়নি। আমাদেরকে ধন্যবাদ। না 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 ওইটা এই কেসের ব্যাপারে কিছু বলবেন দাদা? জানার কথা বলতে পারেন, ঠিক আছে তাহলে বলেন। আমাদের সংগ্রামী মহাসচিব মহোদয় সবকিছু বলেছেন। আসলে আমরা যে কথাটা বারবার বলে আসছি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে এবং দলের একজন কর্মী হিসাবে, বর্তমান বাংলাদেশে একটা জুডিশিয়াল অ্যানার্কি চলছে এবং এই জুডিশিয়াল অ্যানার্কির কারণে আজকে নিপুণ রায় চৌধুরী বা আসলাম চৌধুরীরা সহ হাজার হাজার নেতাকর্মী এফেক্টেড হচ্ছে। এবং আমাদের চেয়ারপারসন মহাসচিব মহোদয় যে কথাটা বলেছেন 5 বছরের সাজা 10 বছর করেছেন, যে কোর্ট 10 বছর করেছেন বা তাকে জামিন দেয়া হয়নি সেই কোর্টে আমাদের ঝিনাইদহ এমপি মশিউর রহমান সাহেবকে 10 বছরের সাজার প্রেক্ষিতে জামিন দিয়েছিল এবং অ্যাপিলেট ডিভিশনে সেটা বহাল রেখেছিল। অথচ সেই ভেরি মাচ সেই কোর্টটাই বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে জামিন রিজেক্ট করেছে। এখানে আমাদের সুপ্রিম কোর্টের রিপোর্ট করেন সৌরভ সাহেব আছেন, ওনারাও দেখেছেন, পর্যবেক্ষণ করেছেন। আসলে সমস্ত কিছুই হচ্ছে, কিন্তু আপনারা জানেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা 16th অ্যামেন্ডমেন্ট করেছিল বর্তমান এই অবৈধ সরকার, সেই 16th অ্যামেন্ডমেন্ট নাল এবং ভয়েড করেছিল মহামান্য সুপ্রিম কোর্ট। তার মানে দাঁড়ালো এখন আর পরবর্তীতে যেটা অ্যামেন্ডমেন্ট করেছিল সেটার বহাল নেই। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যদি পুনর্বহাল থাকতো তাহলে বিচারকদের স্বাধীনভাবে কাজ করতে পারতেন। এখন মহামান্য সুপ্রিম কোর্ট থেকে শুরু করে লোয়ার জুডিশিয়ারি পর্যন্ত কোন বিচারকরাই স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, কারণ তাদের চাকরি বা তাদের কাজ যে কোনো সময় পার্লামেন্ট তাদেরকে অব্যাহতি দিতে পারে। কিন্তু আমরা পার্টির পক্ষ থেকে আবারও দাবি জানাচ্ছি, যেহেতু মহামান্য সুপ্রিম কোর্ট সেই 16th অ্যামেন্ডমেন্টকে নাল এন্ড ভয়েড অর্থাৎ বাতিল করেছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল সংবিধানে করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে রিমান্ড এবং গ্রেফতারের বিষয়ে একটা সুনির্দিষ্ট ডিরেকশন আছে মহামান্য সুপ্রিম কোর্ট। আপনারা জানেন যে সরকার বনাম ব্লাস্ট একটা মামলা হয়েছিল 2016 সনে। সেই 2016 সনে সরকার বনাম ব্লাস্টের মামলায় কয়েকটা দফা এবং নির্দেশনা দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। দুঃখজনক হলেও সত্য, এই সরকার তথা সরকারের পুলিশ বাহিনী সেই মহামান্য সুপ্রিম কোর্টের ডিরেকশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট অবমাননা করে বিরোধী দলের নেতা কর্মীদেরকে যাচ্ছেতাইভাবে গ্রেফতার করছে, বিনা ওয়ারেন্টে গ্রেফতার করছে এবং সময়ে অসময়ে তাদের প্রয়োজনে নির্যাতন করছে, রিমান্ডে নিয়ে যাচ্ছে। আমরা তাই বলতে চাই, দেশে আইনের শাসন কায়েম না হওয়া পর্যন্ত এবং আমাদের বিচার বিভাগ যদি স্বাধীনভাবে কাজ না করতে পারে, সরকারের নিয়ন্ত্রণে না আসতে পারে এবং সবকিছু করা হচ্ছে শুধুমাত্র বিরোধী দলকে নির্যাতনের জন্য এবং দমন করার জন্য, এদেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমরা আবারও দাবি জানাবো যে আইনের শাসন কায়েম করতে হবে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংবিধানে পুনর্বহাল করতে হবে, পাশাপাশি ব্লাস্ট সরকার বনাম ব্লাস্ট মামলায় যে নির্দেশনা দিয়েছিল 2016 সনে মহামান্য সুপ্রিম কোর্ট, সেই নির্দেশনার আলোকে আমাদের গ্রেফতার বা রিমান্ড সেটা অব্যাহত রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। সম্মানিত সাংবাদিক বন্ধু,
আমি একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সময় ক্লাস 9-10 পড়তাম। আমি এমএ ফাইনাল ইয়ারে পড়তাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এর আগে আমি একটা জেলার ছাত্রলীগের প্রেসিডেন্ট, ছাত্রদল তখন প্রতিষ্ঠিত হয়। আর এর আগে একটা জেলা ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি 11 দফা আন্দোলনের কর্মে লাগছে। আজকে দেশ যে জায়গায় নিয়ে এসেছে, আমার এই 73 বছর বয়সে আমি বলছি, আমি যদি 50 বছর আগে জানতাম স্বাধীনতার 50 বছর পরে একটা রাষ্ট্রযন্ত্র এবং সরকার এই জায়গায় যাবে বাংলাদেশ নামে, হয়তো বা মুক্তিযুদ্ধে যাওয়ার আগে 100 বার চিন্তা করতাম। এটা কোনো দেশ হতে পারে না। গণতন্ত্র নেই, এটা এক কথা। আসলে গণতন্ত্র নেই বললেও এই সরকারকে সম্মান করতে হবে। আসলে দিস ইজ নট এ গভর্নমেন্ট। এটা একটা জোর করে ক্ষমতায় বসা নিশিরাতের সরকার। আগের রাতেই তারা ভোট মেরে ফেলেছে। নিশিরাতের সরকার আমি এদেরকে বলি। আমি এখনো বলি কথাটা, আপনারা যেহেতু বড় সাংবাদিক সম্মেলন পেলাম, এখন একটা গান আছে, নিশিতে যাইও ইলেকশনের বন্ধুরা, নিশিতে যাইও ইলেকশন, জ্বালাইয়া ইলেকট্রিক বাতি, নৌকায় শিল মারিব সারা রাত্রি, কব কথা পুলিশের শোনে বন্ধুরা, নিশিতে যাইও ইলেকশন। এতে লজ্জা নাই, হায়া নাই। উবায়দুল কাদের আমার জুনিয়র 2 বছর, কিন্তু যে কোনো কারণে হোক আজকে ভাগ্যবান উবায়দুল কাদেররা এই জায়গায় এসে পড়েছে। আমি 1976 সালে ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিলাম, যখন আওয়ামী লীগের আ কেউ বলতো না, জয় বাংলার জ কেউ বলতো না, শেখ মুজিবের ম কেউ বলতো না। সেই সময় আমি ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিলাম। আমি আপনাদেরকে খুব স্পষ্ট করে বলতে চাই, উবায়দুল কাদেররা আজকে মুখ পাকা করে বিশ্রীভাবে বিরোধী দলকে কথা বলে অসম্মান করে, তাদেরকে আমি অসুস্থ ছাড়া কিছু বলতে পারি। আমি শুধু বলবো, হ্যাঁ, একটা দেশে প্রথম থেকেই শুরু হয়েছে, 72 থেকে 20 ফল স্টার্টেড ফ্রম ভেরি ফার্স্ট। প্রথম দিন থেকেই ভুলটা শুরু হয়ে গেছে, বিকল্প পথে ট্রেন চলতে শুরু করেছে। সেই ট্রেন চলতে চলতে এখন এসে এমন এক জায়গায় দাঁড়িয়েছে যে এখন আর এই ট্রেন যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করে মহাসমুদ্রে পড়ে যাবে। একটা দল ক্ষমতায় থাকলে বিরোধী দলের বিরুদ্ধে কেস দিবে, মামলা দিবে, এটা হয়ে আসছে তৃতীয় বিশ্বের দেশে, অস্বীকার করবো না। স্বৈরাচারও আমরা ফেস করেছি স্বাধীনতার পরে, কিন্তু এখনো হলো ফেসিজম চলছে। ফেসিজম একটা খুব কঠিন ব্যাপার, আপনাদের উপরেও তার প্রভাব পড়ছে। কিছুদিন আগ পর্যন্ত আপনারা সবাই রাস্তায় দাঁড়িয়েছে। সেই ফেসিজমের বিরুদ্ধে কিভাবে রাজনৈতিক যুদ্ধটা করতে হবে, এটা আমাদেরকে অবশ্যই সময় দিতে হবে। এবং সেই সময় নিয়ে আমরা মনে করি যে এই অত্যাচার অবিচার থেকে আমরা রাজপথে একদিন দাঁড়াবো। আমি না দাঁড়াই, আমার সন্তান দাঁড়াবে। এটা একটা দেশ হতে পারে না। আমরা কোন দেশের সাবসার্ভিয়েন্ট হতে পারি না। এ থেকে দেশ মুক্ত হবে। কিন্তু আমি আইনজীবী হিসাবে শেষ কথাটা বলতে চাই, জজকোর্ট লোয়ার কোর্ট চলে পেনাল কোর্ট, কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলে কনস্টিটিউশন, ইট ইজ কনস্টিটিউশনাল কোর্ট। সরি ভাই, সরি ইন্টারাপ্ট করতেছি। আজকে জুম্মার দিন আমাদের নিউজও আমি শেষ করে ফেলছি, এক সেকেন্ড বলবো। এত অস্থিরতা চলবে না জুবাইর সাহেব। আমি সুপ্রিম কোর্ট সাংবাদিকতা করেন, একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে ফেলছি। আমার কথাটা এই জায়গাতেই, যে রাজনৈতিক নেতারা সরকারি দল বিরোধী দল মারামারি করবে, জেলখানায় যাবে, রিমান্ডে যাবে, কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট হলো কনস্টিটিউশনাল কোর্ট। আমি এটা, দিস ইজ দ্য লাস্ট রিসোর্স অফ এ পারসন, of a citizen, and it is their fundamental right to have shelter before this highest court. আমি আজকে এখান থেকে তাদেরকে হাত জোড় করে অনুরোধ করছি এবং একজন মুক্তিযোদ্ধা হিসাবে শেষ অনুরোধ করছি, সুপ্রিম কোর্ট হাইকোর্ট যাতে বিবেকের সঙ্গে এবং আইনের সঙ্গে এই দেশের সমস্ত ব্যাপারগুলোকে মোকাবেলা করে এবং নিপুণ রায় সহ আমাদের নেত্রী সহ সব যারা আজকে অত্যাচারিত হচ্ছে
তাদের ব্যাপারে যার জন্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট কনস্টিটিউশনাল ব্যাপারটাকে দেখে, সেই কথাটি আপনাদের সঙ্গে সামনে আমি বলছি, আপনাদের সঙ্গে থ্যাংক ইউ। এবার নিপুণ রায়ের বাবা, তিনি একজন সিনিয়র অ্যাডভোকেট অফ সুপ্রিম কোর্ট, সাবেক মন্ত্রী এবং আমাদের দলের একজন ভাইস চেয়ারম্যান। ওই আইন পরিচয়টা আমি উজ্জ্বল রাখতে চাই। উনি একজন এই সমাজের একজন বিশিষ্ট নাগরিক এবং তার মেয়ে একজন অ্যাডভোকেট, তার 2 ছেলে ব্যারিস্টার। এই সংক্ষেপে দিয়ে একটা কথা আপনি বলুন, একবার সংক্ষেপে। ওনারা যাওয়া অস্থির হয়েছে, এসব কথা শুনতে চান না। মহাসচিব, প্রিয় সাংবাদিক ভাই, আমাদের মহাসচিব সাহেব আজকে সাংবাদিক সম্মেলনের যে বক্তব্য উনি খুব চমৎকার মানে সুস্পষ্টভাবে বলেছেন। এটাতে বোঝা যাচ্ছে যে এটা বিএনপির শুধু সমস্যা না, এটা সমস্যা দেশের জনগণের সবাই, সমস্ত শ্রেণী, সমস্ত মানে মানুষেরই সমস্যাটা উনি তুলে ধরেছেন অত্যন্ত উদ্বেগের সাথে। একজন অত্যন্ত সিরিয়াস সিটিজেন এবং তিনি একজন শিক্ষক, উনি মানে কলেজের শিক্ষক ছিলেন, নামকরণ কলেজের ঢাকা কলেজ, এবং উনি বলেছেন। এখন আমি আমার মূল কথা হচ্ছে যে নিপুণ রায়চৌধুরী আমার মানে মেয়ে, আমার সন্তান, এবং মানে ছোটকাল থেকে একটা রাজনৈতিক পরিবেশে সে গড়ে উঠেছে, বিয়ে হয়েছে, আবার গণতন্ত্র রায় ছেলের সাথে, এটাও আবার একটা রাজনৈতিক মানে পরিবেশ। ফলে সে মানে বয়স, তার মধ্যে এক ধরনের মানে দেশের জনগণ প্রতিবাদী, এটা প্রতিবাদী একটা ছিল, এটা অত্যন্ত বিপ্লবী একটা, সে প্রতিবাদ করতে। কিন্তু মহাসচিব বলেছেন যে সময়টা কিভাবে যাচ্ছে, হয়তো সে প্রতিবাদ, কিন্তু প্রতিবাদ করুন সে অত্যন্ত অ্যাক্টিভ, সে তার সংগঠন নিয়ে থাকে, এমন কোনো কাজ করে নাই যার জন্য মানে নিপুণ বা এভাবে তার উপরে মানে অত্যাচার নির্যাতন হতে পারে। আজকে প্রায় 2.5 মাস এই যাবৎ নিপুণ জেলা, এখানে আমি মানে আমরা অত্যন্ত রোডিং প্র্যাকটিস করে আমরা বলছিলাম, আমি বলছেন সেখানে আমরা প্রত্যেক দিন পলিটিক্যাল মামলা 50, 60, 100টা মামলা আমরা জামিন করি, 1 মিনিট লাগে একটা মামলা। যাই হোক, 2 মাসের উপরে আজকে রাখলো 10 কোটি ডেট দেয় করতে করতে তারপর 2 মাস আমি বলছি আপনি বেড না দিন, অন্তত মানে রিজেক্ট করে দিন। পরে আরেকটা মামলা করলো, সেই মামলায় কারোরই নাম নাই, আসামি অজ্ঞাত, নিপুণেরও নাম নেই। সেটা একটা গাড়িতে বোমার নাকি বোম বাড়িতে গাড়ির নাম্বার নেই, গাড়ির মালিকের নাম নেই, এরকম একটা ভুয়া মামলা। ম্যাডাম একসাথে 7টা জায়গায় গিয়ে বোমা মারতে পারে, নিপুণ মারতে পারবে না? ওরে সে মামলা 4 দিন রিমান্ডে নেই। আর আগে যেটা আমাদের চমৎকারভাবে কেসের ব্যবস্থা করেছেন, প্রথমে 28 তারিখে তাহলে অ্যারেস্ট হলো, 28 মার্চ, বাসার থেকে বাসায় রয়েছে, সেখানে সাদা প্রধানকারী পুলিশ লোকজন যায়, তার অ্যারেস্ট নিয়ে আসে। আমি বর্ষটা তখন ডক্টরে কোনো একটা মামলায় তো অ্যারেস্ট করলো, করে তারপর সেই মামলায় 3 দিন রিমান্ড, 3 দিন রিমান্ড নিয়ে রিমান্ডে কিন্তু পাইনি, আবার একটা 2.5 মাস পরে তাকে আমি একটা কারণ মনে করি রিপোর্টে এখন তো রাজনৈতিক কারণ তো আছেই, যেটা আমাদের কারণ হলো আমাদের শালনা একটা ঘটনা ঘটেছিল। শালনা হচ্ছে সুনামগঞ্জের ঘটনাকে, সেখানে শালনায় একটা হিন্দু গ্রাম, সেখানে প্রায় 100টা বাড়ি, সেখানে মন্দির, সেখানে বাড়ির ভিতরে যে লোকের আক্রমণ থাকে, সেখানে তাদের ধন সম্পত্তি সমস্ত কিছু ব্যাপকভাবে কষ্ট লুটপাট করছে। এবং সেখানে মেয়েরা তার ছোট বাচ্চাকে নিয়ে বাথরুমে যে আশ্রয় হচ্ছে, সেই বাথরুম থেকে বের করে নিয়ে মার সামনে বাচ্চাকে টানতে ফেলে দিয়ে মানে তার গায়ে যে গণটন যা পাইছে সেগুলো নিয়ে গেছে। এই ঘটনা সারা দেশ থেকে ব্যাপকভাবে নাড়া দেয়। তো এই জায়গায় বিএনপির তরফ থেকে আমাদের একটা মানে টিম পাঠায়, ওখানে আমি সেই টিমের প্রধান ছিলাম। বিএনপির একটা প্রতিনিধি দল
দলের প্রধান ছিলাম আমি, এবং ওই প্রতিনিধি দলের সাথে নিপুণ সদস্য ছিল। আমি না করেছিলাম যে নিপুণ দলের মহানগরীর যে নিপুণ নারী ও শিশু অধিকার ফোরামের একটি নিপুণ থাকে। নিপুণ সেখানে অত্যন্ত বরিষ্ঠ ভোট খুঁজে করে খুঁজে বের করার চেষ্টা করে ঘটনাটি এই যে পরে সে এখানে সাংবাদিক সম্মেলন। সেখানে নিপুণের বক্তব্য ছিল, আমাদের বক্তব্য, আমাদের ফাইন্ডিং ছিল, এই যে ইন্টারনাল ফাইন্ডিং, যেখানে তখন পরবর্তী সময়টা হচ্ছে একটা মামলা হয়েছে, সেখানে যুবলীগের স্থানীয় প্রেসিডেন্ট সে হলো আসামি, সেখানে যুবলীগ ছাত্রলীগ এরা জড়িত। সেখানে আপনার এই প্রোগ্রাম পরিষ্কার বক্তব্য ছিল যে যুবলীগের বাড়িতে আগে মিটিং করেছে এবং সেটা প্রমাণ দিয়ে জানে, লোকাল এমপি জানে, লোকাল উপজেলা চেয়ারম্যান জানে, লোকাল জেলা চেয়ারম্যান জানে, সব জানা সত্ত্বেও এই জায়গা এখন যেহেতু আমাদের মানে এখন আমরা তো হিন্দু মুসলমান না, আমরা তো এই দেশে তো আমি মানে ধর্মের বিশ্বাস করি, বিশ্বাস করি, ধর্ম জাত নাই। তারপরে নিপুণ মানে হিন্দুর মেয়ে, নিপুণ কেন এত কথা বলছেন, নিপুণ কেন তো বিয়ে করবেন, এটা কথা। নিপুণ যদি থেমে যায় বা আরো যদি কত নিপুণ থেমে যায়, তাতে লাভটা তো দেশের হবে না, লাভ তো জনগণের হবে না, সবাই থেমে যাবে, সবাই করবে। এই হচ্ছে জায়গা করে আমাদের যৌবনে আমরা এরকম প্রতিবাদ করে এসেছি, এরকমই প্রতিবাদ করছি। যারা এখন সিনিয়ররা একজন জানতে পারবেন আসেন কিনা যে আমরা ঢাকা ইউনিভার্সিটি ছাত্র প্রতিবাদ করে এসেছি। আমরা নতুন সমাজ চিন্তা করতাম, আমরা একটা প্রগতিশীল রাজনীতি এখন অন্য সমাজ চিন্তা করেন। এখন ঘটনা হচ্ছে এই একটা ব্যাপার। আর পলিটিক্সের নিপুণদের পলিটিক্সে করিয়ে এই জন্যই এখনই। এখন আমি এই সাংবাদিক সম্মেলনে আমরা বলতে চাই যে নিপুণে যে আমাদের মাসুদ আহমদ সেকেন্ড রিমান্ড একই মামলায় তোমার রিমান্ডে দিন, তারপরে কিন্তু পাওয়া 2 মাসে আড়াই মাস সব পড়লে 2 মাস পড়লে আড়াই মাস পড়লে তাকে আবার রিমান্ডে এই যে রিমান্ড নাও মানে রিমান্ড অর্ডার হচ্ছে কত পায় হঠাৎ করে বাড়তো উইদাউট মানে এগুলো সেটা হলো অলরেডি মানে 10 কোটির নামযোগ্য মানে মেট্রোপলিটন সেলুলার, তার বিরুদ্ধে আমরা হাইকোর্টের 2টা সিআরপিএস ফাইল করেছি। 25 তারিখে লাস্ট মান্থের 25 তারিখে নামযোগ্য হয়েছে, 27 তারিখে আমরা মানে বিয়েতে বিপদী হাইকোর্ট আমরা সেখানে সিআরপিএস ফাইল করছি এবং আগামীকাল রোববারে 12 নম্বর কোর্টের তালিকায় আছে যে মামলা আপনার একটা বোধ 87 এই 2টা মামলায় মানে বেল হিয়ারিং হবে। এইটা তো সরকারের গোয়েন্দা সংস্থা তো সব জায়গায় কিছুদিন পরে ঘুরে বেড়ায়, মানে আমাদের এখানেও নিশ্চয়ই আছে, মানে আমাদের তো এখন এরা জানতে যে রোববারের নিপুণ বেল হিয়ারিং হবে, হঠাৎ করে তাড়াতাড়ি করে তাকে মানে ওই যে রিমান্ড এটা একটা মানে এখন হচ্ছে যে তাহলে আমরা যাবো কোথায়, দাঁড়াবো কোথায়, সে নাট্যস্থল বিচার মানে বিচারকে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হবে, আবার মানে সময় মতো বিচারও আমরা পাবো না, জরুরি হয়। তো এই পরিস্থিতির মাঝে আমি নিপুণের এই হয়রানি জেলখানায় মানে জেলখানায় অবর্ণনীয় মানে কষ্টের মধ্যে আসছে, সেখানে কাউকে দেখা করতে দেওয়া যায় না, কথা বলতে পারি না, সেখানে জন্ডিস হয়েছে, সেটাও আমাদের জানানো হয়নি, ওখান থেকে আমরা জানতে পেরেছি জন্ডিস হয়েছে। জন্ডিস হলে ডাক্তার মানে তারা হাসপাতালে গেছে, তারা আবার একদিন পরে সেখানে আবার একটা ছেলের মানুষ থাকে, অর্থাৎ সে আর 2-3 মেয়ে একটা ছেলের মানুষ, কারণ তারা কারোর সাথে কথা বলতে দেবে মৃত্যু দেবে না। এই যদি এইটা হয়, এই কি আমার দেশ, এটা এই অবস্থা আমরা মুক্তি চাই। আর একই সাথে আমি আমাদের নেত্রী যখন খালেদা জিয়া, যার হাত ধরে নিপুণ রাজনীতিতে এসে এবং খালেদা জিয়ার এরকম অবর্ণনীয় অত্যাচার নির্যাতন চলছে এইভাবেই যে তিনি 76 বছর বয়সী একজন মানে মহিলা, নানান রকম মানে অসুখের ইয়েতে আমরা এখানে সবাই অ্যাডভোকেট, তো আমরা অ্যাডভোকেট, এখানে আপনার যাবতীয় সাজার মামলা সাজা হওয়ার
মানে উইদিন 1 মান্থ আমরা বের করে ফেলি, আর এখানে তাকে এই বছর পর বছর তাকে জামিন দেওয়া হচ্ছে না, তাকে জামিন দেওয়া হচ্ছে না, তাকে ট্রিটমেন্ট করা হচ্ছে না। তিনি এখন তো নানান জটিলতায় ভুগছেন, লিভার সব, তাকে দেশের বাইরে অ্যাডভান্স ট্রিটমেন্ট করা হচ্ছে। অতএব আমরা ম্যাডাম আপনার আমরা সমস্ত যারা বিএনপি নেতা কর্মীরা আছে রাজনৈতিক মামলায় আপনাদের না বলেন সাংবাদিক সম্মেলনে অন্যান্য শাখা আমি উপস্থিত হয়েছি। সকলের একই অবস্থা, আমরা জানি ব্যবসা বাণিজ্য আকাশ মালিক একাধিক মালিক ব্যবসা করে, আবার বিভিন্ন শিল্প কারখানা দেশে বিদেশে জয়েন্ট ব্যবসা রাষ্ট্র যে জয়েন্ট ভেঞ্চার সেটা জয়েন্ট ভেঞ্চার একটা সিস্টেম আছে বাংলাদেশের পোস্ট মার্কেট পার্টনার করে মধ্যে আর 51 ভিউ হবে পার্টনার। আমাদের যে রাষ্ট্র চলতেছে যে জয়েন্ট ভেঞ্চার তার মতো মোর দ্যান 60% ফরেন আর লেস দেন 40% আমাদের। সুতরাং দেশের মালিক যদি জনগণ না হয়, রাষ্ট্রের মালিক যদি রাষ্ট্র না হয়, রাষ্ট্রের মালিক যদি জয়েন্ট ভেঞ্চারে চলে, তাহলে এবং আপনারা জানেন তো স্বাভাবিক কিন্তু তাদের ডাক্তাররা বলছে ব্যাপক ব্যবস্থা বিপুলের উপর যতটুকু খবর রাখি যতটা হচ্ছে জাস্ট লাইক এ কনডেন্সার 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা 15 মিনিটের বেশি তার রক্ত রাখা। তো সেদিন হয়তো নিপুণের ভবিষ্যৎটা যদি মোস্তাকের মতো হয়, এটা আশ্চর্য হওয়ার কিছু না, এটা আশ্চর্য হওয়ার কিছু না। এমনি ডাক্তার আছে, বলবো স্বাভাবিক, এটা বলবে স্বাভাবিক। সুতরাং নিপুণকে কষ্ট দেওয়াটা সরকারের পক্ষে যতটা দায়িত্ব, তার চেয়ে বেশি দায়িত্ব তার পার্টনারকে খুশি করা। সেই কারণেই নিপুণদের ভাগ্যে হবে। আমি তাকে আমি আমার কর্মী মনে করি, প্রাউড তার মতো কর্মী দরকার। আর সে যদি দেশের জন্য জীবনের মোস্তার মধ্যে থাকতে গরম করে, আমি নিপুণের মুক্তি ছিল, দেশবাসী মুক্তি, গণতন্ত্রের মুক্তি এবং খালেদা জিয়া তাই দেখে আমরা তার অনুসারে মনে করি। সুতরাং আমার সুস্পষ্ট আমাদের মরতে হবে, সেদিন খালেদা জিয়া মুক্তি হবে, হবে কোর্ট কাছারির কাছে কান্নাকাটি, এটা কোর্ট না যেখানে আদালতের মেরুদণ্ড, আদালতে যারা বিচার করে তাদের মেরুদণ্ড নাই, তাদেরকেও বিদেশিদের কথা শুনতে হয়। এটা বলবে যে প্রুভ করেন, প্রুভ করে দেয় না। আমার যদি জিজ্ঞেস করেন ভগবান আছে, এটা প্রুভ করেন, তো আমি ভগবান আছে প্রুভ করতে পারবো না। আমাদের এগুলো ভগবানের নাই, এটা প্রমাণ করে। ট্রাই টু ফিল দ্য পজিশন অফ দ্য কান্ট্রি যে আমরা আছি জয়েন্ট ভেঞ্চারের সাথে। এটা লড়াই সংগ্রাম আর মৃত্যুর পথ বেছে নেওয়া ছাড়া দেশ স্বাধীন হয় নাই এবং হবে না, রায়েরও করতে হবে না। আপনাদের দুঃখিত যে আমরা নর্মালি যে সময় প্রয়োজন ছিল, আপনারা দেখেছেন যে আমরা যাদেরকে এখানে আজকে নিয়ে এসেছি, যদিও তিনি আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সেম টাইম উনি নিপুণের ফাদার ইন ল। আর নিতাই বাবু আপনারা জানেন যে তিনি
আপনার বাবা, সেটা এট দি সেম টাইম উনি হচ্ছেন একজন প্রখ্যাত আইনজীবী এবং সাবেক মন্ত্রী। আর যারা আছেন তারা আমাদের আইনজীবী ফোরামের পরিচয় আছে আপনাদের সঙ্গে। আইনজীবী ফোরামের রিপ্রেজেন্ট করেন আমাদের আইন সম্পাদক আছেন, সদস্যকে আমাদের এখানে মাহমুদ তালুকদার সাহেব আমাদের আরো একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং আইনজীবী। আমরা কিন্তু আজকে সুনির্দিষ্টভাবে আপনাদের সামনে হাজির হয়েছি। তো হ্যাঁ, এখানে সমস্যা ঠিক আপনি যে মাঝে মাঝে হয়তো আপনাদের একটু অনেকের বিরক্তি উৎপাদন হতে পারে, কিন্তু বিরক্তি উৎপাদনটা যেন বেশি করে হয় টোটাল সিস্টেমের উপরে, তাহলে হয়তো আমাদের কিছুটা আমরা মুক্তি পেতে পারি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। হ্যাঁ 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 না, আমরা ওই যে আমরা তো আগেও বলেছি, আমরা এখন বলছি যে ম্যাডামের চিকিৎসাটা একটা বোর্ড করছে আপনার অত্যন্ত বাংলাদেশে অ্যাভেলেবল যে সমস্ত স্পেশালিস্ট আছেন তাদের মধ্যে এরাই সবাই প্রায় আপনার অত্যন্ত বড় মাপের বিশেষজ্ঞ। তাদের সর্বশেষ যে বক্তব্য সে হচ্ছে যে ম্যাডাম এখন ধরেন মিনিমাম যে প্যারামিটারগুলো আছে আপনার করোনার, পোস্ট কোভিডের, পোস্ট করোনার, সেগুলো থেকে উনি মোটামুটি এখন বেটার। বাট ফান্ডামেন্টাল কিছু প্রবলেম রয়েছে, যে প্রবলেমগুলো আপনার খুব উদ্বেগজনক। একটা হচ্ছে তার হার্টের প্রবলেম খুব অ্যাকিউট আছে এবং কিডনির সমস্যাটা খুব অ্যাকিউট, দুটোই। এবং এটা ওনারা এটা নিয়ে আপনার অত্যন্ত উদ্বিগ্ন আছেন এবং তারা মনে করছেন যে বাংলাদেশে যে আমাদের যে হাসপাতালগুলো আছে, যে অ্যাডভান্স সেন্টারগুলো আছে, এগুলো যথেষ্ট নয় তার এই ট্রিটমেন্টের জন্য, বারবার বলছেন যে তার যেটা দরকার, তার বয়স, তার অসুখগুলো নিয়ে তার আসলে একটু আরো ফার্দার অ্যাডভান্স সেন্টারে যাওয়াটা তার খুব জরুরি, পড়ার ট্রিটমেন্ট। আমরা সেটা বারবার বলেছি, সেটাই বলছি। ধন্যবাদ। স্যার, আপনারা দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার জামিনের বিষয় নিয়ে আদালতে যাচ্ছেন, আপনি আদালতে যাওয়ার কোনো পরিকল্পনা রয়েছে? আমরা আপনাকে আগেও বলেছি, কথা উত্তর আমরা দিয়েছি যে দুর্ভাগ্যজনক ভাবে আমরা আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে আদালতে। একেবারে রাজনৈতিক থেকে শুরু করে আপনার আইনগত ভাবে আদালতেই ক্ষতিগুলো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছে আদালত, আপনার তারপরে যাবতীয় আপনার যে সমস্ত আইন আদালত করেছে, আদালত করেছে। আর ম্যাডাম খালেদা জিয়ার প্রতি যদি চরম অন্যায় করে থাকে তাহলে আদালত করেছে। কোনো আইনেই কোনোভাবেই তার সাজা হতে পারে না এবং তার এই মামলাতে সাজা হতে পারে এবং তাকে আবার বর্ধিত করা যেতে পারে না। সুতরাং ওই জায়গায় আস্থাটা আমাদের এত কম যে আমাদেরকে আমরা ধীরে সুস্থে চিন্তা ভাবনা করেই আমরা ওই আদালতে যাবো। ছোট্ট একটা এনআইডি আচ্ছা ভাই, এগুলো পরে বলি, কালকে পরশু বলি, ডাইরেক্ট করেন না এখন।